আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি মৃত্যু নিয়ে ফের রহস্য কেন? লেবাননে ইসরায়েল থাকতে পারবে না, হিজবুল্লাহর হুঁশিয়ারি। ইরানের স্বার্থে সবকিছু করতে প্রস্তুত রাশিয়া। আরও জানিয়ে দিব ট্রাম্পকে যুদ্ধে ঠেলে দিতে ইসরায়েলের ভূমিকা, কেন নীরব মার্কিন সংবাদ মাধ্যম। সর্বশেষ থাকছে দক্ষিণ সুদানে ছোট বিমান বিধ্বস্ত, 14 আরোহীর সবাই নিহত। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির মৃত্যু নিয়ে ফের রহস্য কেন? বিশ্বমহলে এখন এক বড় প্রশ্ন। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কেমন আছেন? তিনি কি আদৌ জীবিত আছেন? সম্প্রতি মাশহাদে উন্মোচিত একটি বিশাল মিউরালকে কেন্দ্র করে মোজতবার মৃত্যুর গুঞ্জন ফের ছড়িয়ে পড়েছে। শহীদ শিরোনামের এই মিউরালটিতে মূলত ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধে নিহতদের প্রতিকৃতি তুলে ধরা হয়েছে। সেখানে সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির বড় প্রতিকৃতির পাশে রুহুল্লাহ খোমেনি, ইব্রাহিম রাইসি এবং কাসেম সোলেইমানির ছবি থাকলেও চতুর্থ প্রতিকৃতিটি মোজতবা খামেনির বলে দাবি করা হচ্ছে। যুদ্ধে প্রাণ হারানো ব্যক্তিদের তালিকায় বর্তমান নেতার ছবি দেখে জনমনে এই ধারণা প্রবল হচ্ছে, তেহরানের কমান্ড সেন্টারে হওয়া সেই ভয়াবহ বিমান হামলায় তিনি হয়তো প্রাণ হারিয়েছেন। তবে এই গুঞ্জন নিয়ে এখনও পর্যন্ত নীরব রয়েছে ইরান সরকার বা IRGC। কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো ধরনের স্পষ্টীকরণ না আসায় রহস্য আরও ঘনীভূত হচ্ছে। এর আগে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, বিমান হামলায় মোজতবার মুখমণ্ডল মারাত্মকভাবে দগ্ধ হয়েছে এবং তিনি একটি কৃত্রিম পায়ের অপেক্ষায় আছেন। যদিও সেই সময় তাকে মানসিকভাবে সজাগ বলে দাবি করা হয়েছিল, কিন্তু সাম্প্রতিক এই মিউরাল বিতর্ক সেই তথ্যের ওপর সন্দেহের ছায়া ফেলছে। তবে খোদ মোজতবা খামেনির এক্স হ্যান্ডেল থেকেই নিউ ইয়র্ক টাইমসের খবরকে পশ্চিমা প্রপাগান্ডা বলে দাবি করা হয়েছিল। এদিকে রণক্ষেত্রে যখন এই অনিশ্চয়তা, তখন কূটনীতি পাড়ায় চলছে যুদ্ধবিরতির তোড়জোড়। পাকিস্তান, মিশর ও তুরস্কর মতো দেশগুলো ইরান ও যুক্তরাষ্ট্রকে পুনরায় আলোচনার টেবিলে ফেরানোর চেষ্টা করছে। সূত্র দ্য উইক। লেবাননে ইসরায়েল থাকতে পারবে না, হিজবুল্লাহর হুঁশিয়ারি। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে। গোষ্ঠীটির প্রধান নাইম কাসিম বলেন, তার সংগঠন অস্ত্র সমর্পণ করবে না। সোমবার ২৭ এপ্রিল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। কাসিম বলেন, আমাদের ত্যাগ বিশাল। এগুলো মুক্তি এবং জীবন বাজি রাখার মূল্য, যা আমাদের মহান লেবানি জনগণ তাদের সম্মানজনক প্রতিরোধের মাধ্যমে বহন করছে। তাদের সামনে দুটি পথ খোলা ছিল, মুক্তি এবং গর্ব, অথবা অধিকর্তৃত্ব এবং অপমান। তিনি আরও বলেন, আমরা ইসরায়েলি আগ্রাসনের জবাব দেব এবং এর মোকাবেলা করব। শত্রু যাই হুমকি দিক না কেন, আমরা পিছু হটব না, মাথা নত করব না, আমরা পরাজিত হব না। এছাড়া কাসিম অঙ্গীকার করে বলেন, ইসরায়েল লেবাননে থাকতে পারবে না। আমাদের জনগণ অধিকৃত ফিলিস্তিনের সাথে আমাদের দক্ষিণ সীমান্তের শেষ ইঞ্চি পর্যন্ত তাদের ভূমিতে ফিরে যাবে। যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ করছে। এর মধ্যে ইসরায়েলকে কড়া বার্তা দিলেন হিজবুল্লাহ প্রধান। ইরানের স্বার্থে সবকিছু করতে প্রস্তুত রাশিয়া। রাশিয়া সফরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈঠকে পুতিন জানিয়েছেন, ইরান ও মধ্যপ্রাচ্যের দেশগুলির স্বার্থে সম্ভাব্য সব ধরনের সহায়তা করতে প্রস্তুত রাশিয়া। সোমবার ২৬ এপ্রিল আল জাজিরায় প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির বার্তা পৌঁছে দিয়েছেন আরাকচি। বৈঠকে পুতিন বলেন, ইরান বর্তমানে একটি কঠিন সময় পার করছে, তবে রাশিয়া আশা করে দেশটির জনগণ এ পরিস্থিতি মোকাবিলা করতে পারবে। শেষ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। শীঘ্রই
পুতিন, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং অন্যান্য শীর্ষ কর্মীরা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ অবসানে বৈঠকে অংশ নেবেন। রাশিয়া জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। এছাড়াও সংঘাত নিরসনে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সমাধান খুঁজতে তারা প্রস্তুত রয়েছে। ইরান, যুক্তরাষ্ট্র, রাশিয়া। ট্রাম্পকে যুদ্ধে ঠেলে দিতে ইসরায়েলের ভূমিকা কেন নীরব মার্কিন সংবাদ মাধ্যম? আমার সন্দেহ, ইসরায়েলের সমালোচনা এড়ানোর প্রধান কারণ হল তারা মনে করে এটি হবে ইহুদি বিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজম। কিন্তু এ ধারণা যেমন বিপজ্জনক তেমনি ভুল। গত 7 এপ্রিল নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি অসাধারণ নিবন্ধে বর্ণনা করা হয়েছে যে কিভাবে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। হোয়াইট হাউসের সিচুয়েশন রুম বিদেশি নেতাদের সঙ্গে সরাসরি বৈঠকের জন্য ব্যবহার করা অত্যন্ত অস্বাভাবিক। কিন্তু এবার কেবল বৈঠকই হয়নি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পুরো প্রেজেন্টেশন স্পেসটি নিজের দখলে নিয়েছিলেন। তার পেছনে স্ক্রিনে উপস্থিত ছিলেন মোসাদ প্রধান এবং ইসরায়েলি সামরিক কর্মকর্তারা। নিবন্ধে সেই দৃশ্যের বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে, নেতানিয়াহুর পেছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা এমন এক যুদ্ধকালীন নেতার ভাবমূর্তি তৈরি করেছিলেন যিনি তার পুরো টিম নিয়ে পরিবেষ্টিত। নিবন্ধটি স্পষ্ট করে দেয় যে দ্রুত যুদ্ধের পক্ষে নেতানিয়াহুর সেই কঠোর চাপ বা হার্ড সেল ইরানের ওপর হামলায় ইসরায়েলের অংশীদার হওয়ার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তে চূড়ান্ত ভূমিকা রেখেছিল। বর্তমান মূলধারার সংবাদ মাধ্যমে যে ধরনের খবর প্রকাশিত হচ্ছে তার তুলনায় এই নিবন্ধটি ব্যতিক্রম। সাধারণত ট্রাম্পের সিদ্ধান্তে ইসরায়েলের ভূমিকার কথা সংবাদ মাধ্যমগুলো এড়িয়ে যায়। যেমন আমি শ্রদ্ধা করি একজন সাংবাদিক র্যাচেল ম্যাডো, তিনি রাশিয়ার প্রভাবের বিষয়ে সর্বদাই সাহসী। কিন্তু গত 28 ফেব্রুয়ারি MSNBCতে ট্রাম্পের ইরান যুদ্ধে যাওয়ার কারণ অনুসন্ধানে ফলো দ্য মানি পর্বে তিনি অদ্ভুত নীরবতা পালন করেন। সেই অনুষ্ঠানে ম্যাডো শ্রোতাদের প্রশ্ন করেছিলেন, কারা চায় ইরান মানচিত্র থেকে মুছে যাক এবং কেন? ইরানের শত্রু বা প্রতিদ্বন্দ্বী কারা? ম্যাডোর পরবর্তী আলোচনায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে এর জন্য প্রধানত দায়ী উপসাগরীয় আরব দেশগুলি। তার মতে ওই দেশগুলি যেন মার্কিন সামরিক বাহিনীকে ভাড়ায় নিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের তথ্যের আলোকে ম্যাডোর সেই আলোচনা এখন গণতন্ত্র ও মুক্ত সংবাদপত্রের সমর্থকদের জন্য উদ্বেগের কারণ হওয়া উচিত। যে কোনো এটা হয়ে থাকা উচিত। সাধারণভাবে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো এক ধরনের আরোপিত সেন্সরশিপের মধ্য দিয়ে যাচ্ছে। অথচ একটি বিষয় দীর্ঘকাল ধরে পরিষ্কার, নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যে একটি দ্ব্যর্থহীন ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যা ট্রাম্পের 2 মেয়াদের প্রশাসনেরই একটি স্থায়ী বৈশিষ্ট্য। পশ্চিমা গণমাধ্যমগুলো প্রশংসনীয়ভাবে এটি পরিষ্কার করেছে যে পুটিনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক আগের যে কোনো মার্কিন প্রেসিডেন্টের চেয়ে গভীর। কিন্তু মার্কিন নীতিতে ইসরায়েলের প্রভাবের বিষয়ে সংবাদ মাধ্যমে একই স্তরের ট্রান্সপারেন্সি দেখা যায় না। অথচ রাশিয়ার চেয়ে ইসরায়েলের প্রভাব অনেক বেশি দৃশ্যমান। গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রোপাগ্যান্ডা মানে কেবল মিথ্যে বলা নয়। সংবাদ মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য এড়িয়ে যাওয়াও প্রোপাগ্যান্ডার অন্যতম কৌশল। যেমন কোনো বিরোধী দলের রাজনীতিবিদকে গ্রেপ্তার করা হলো, কিন্তু সেটি যে সরকারের সাজানো নাটক ছিল তা উল্লেখ করা হলো না, তবে সেটি প্রোপাগ্যান্ডা। যদিও সংবাদ মাধ্যম এখানে মিথ্যে বলেনি, তারা কেবল সত্যের একটি অংশ এড়িয়ে গেছে। প্রোপাগ্যান্ডা প্রায়শই তথ্য গোপন করার মাধ্যমে ঘটে। বাস্তবতার একটি আংশিক চিত্র তুলে ধরাই প্রোপাগ্যান্ডার সবচেয়ে মারাত্মক রূপ। যেসব সংবাদ মাধ্যমের ব্যক্তিত্ব অন্য বিষয়ে সাহসী সত্যভাষী, তাদের এই একটি বিষয়ে নীরবতা মূলত অপরাধীদের আড়াল করার কাজ করে। এই নীরবতা এক ধরনের দায়বদ্ধতা বা অপরাধের অংশীদারিত্ব। মার্কিন নীতিতে রাশিয়া বা উপসাগরীয় দেশের প্রভাব থাকতে পারে, কিন্তু ইসরায়েলের প্রভাব অন্য যে কোনো দেশের চেয়ে অনেক বেশি। আগেরগুলোর কথা বলে পরেরটি এড়িয়ে যাওয়া স্রেফ প্রোপাগ্যান্ডা। নৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা আর মিথ্যে বলার মধ্যে কোনো পার্থক্য নেই। কেন এই নীরবতা? যারা ইসরায়েলের অনিষ্টকারী প্রভাবকে এড়িয়ে যান তারা হয়তো ইচ্ছাকৃতভাবে ভালো মানুষ নন, বরং আমার সন্দেহ তারা মনে করেন ইসরায়েলের সমালোচনা করা মানেই ইহুদি বিদ্বেষকে উস্কে দেওয়া। কিন্তু এ যুক্তি নিজেই ত্রুটিপূর্ণ। ইসরায়েল রাষ্ট্র আর ইহুদি জনগোষ্ঠীকে এক করে ফেলা মোটেও ঠিক নয়। ইসরায়েল রাষ্ট্রের সমালোচনাকে ইহুদিদের ওপর আক্রমণ হিসেবে দেখালে তা প্রকারান্তরে ইহুদি বিদ্বেষী ধারণাকেই শক্তিশালী করে। নাৎজিবাদের একটি মূল ধারণা ছিল যে ইহুদিরা সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ করে। ইসরায়েলের স্বার্থ আর ইহুদিদের স্বার্থকে এক করে দেখিয়ে এবং সেই ভিত্তিতে সমালোচনা সীমিত করে সংবাদ মাধ্যম মূলত সমাজে ওই ক্ষতিকর ভ্রান্ত ধারণাকেই ডালপালা মেলতে সাহায্য করছে।
সবশেষে ইসরায়েল রাষ্ট্র এখন ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালাচ্ছে এবং লেবাননে জাতিগত নিধন ও উচ্ছেদ চালাচ্ছে। ইসরায়েল সরকারের এই কার্যকলাপকে আড়াল করা মানে ইহুদিদের এই অপরাধের সঙ্গে জড়িয়ে ফেলা। এটি ক্লাসিক ইহুদি বিদ্বেষ, যা বহু শতাব্দী পুরনো। আমরা অন্য কোনো গোষ্ঠীর ক্ষেত্রে এমন যুক্তি মেনে নিই না। কোনো ইসলামিক শাসন ব্যবস্থা অপরাধ করলে তার দায় সব মুসলমানের ওপর চাপিয়ে দেওয়া, যেমন ইসলামোফোবিয়া, এখানেও বিষয়টি তাই। মার্কিন নীতিতে ইসরায়েলের হস্তক্ষেপ আড়াল করার কোনো নৈতিক ভিত্তি নেই। যে সংবাদ মাধ্যম খোলাখুলি মিথ্যে বলে সে স্বাধীন নয়, কিন্তু যে সংবাদ মাধ্যম কেবল আংশিক সত্য বলে সে হয়তো আরও বেশি পরাধীন, কারণ এই অর্ধসত্যগুলো তার পরাধীনতার আড়াল করার মুখোশ হিসেবে কাজ করে। দক্ষিণ সুদানে ছোট বিমান বিধ্বস্ত, 14 আরোহীর সবাই নিহত। দক্ষিণ সুদানের রাজধানীর উপকণ্ঠে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে এতে থাকা সকল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত 14 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সোমবার 27 এপ্রিল বার্তা সংস্থা এপি এর প্রতিবেদনে জানানো হয়, দুর্ঘটনায় পতিত বিমানটি একটি সেসনা মডেলের ছিল। এতে 13 জন যাত্রী ও পাইলটের সহ সবাই প্রাণ হারান। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, প্রতিকূল আবহাওয়া এবং দৃষ্টিসীমা কমে যাওয়ায় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। নিহতদের মধ্যে 2 জন কেনিয়ার নাগরিক এবং বাকিরা দক্ষিণ সুদানের বলে জানা গেছে। দুর্ঘটনাস্থলটি রাজধানী জুবা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। সেখানে উদ্ধার ও তথ্য সংগ্রহে একটি দল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুর্ঘটনাস্থলে বিমানটির ধ্বংসাবশেষে আগুন জ্বলতে দেখা যায়। ভিডিওতে এলাকা কুয়াশাচ্ছন্ন ও দুর্গম পাহাড়ি হিসাবে দেখা যায়।